রিদম কি হতে পারে? রিদম কি হতে পারে পালসে? রেগুলার, ইরেগুলারলি, রেগুলারলি, রেগুলারলি ইরেগুলার, সেটা কি জিনিস? হ্যাঁ, তো সেটা কি হবে? মানে সেটা কি, মানে ইরেগুলারলি রেগুলার বলছিস তো, তো সেটা ডায়াগনোসিসটা কি হবে? আর রেগুলারলি ইরেগুলার না ইরেগুলারলি ইরেগুলার কি? এট্রিয়াল ফিব্রিলেশন হলে কি হবে? কি হবে? ইরেগুলারলি ইরেগুলার হবে। হ্যাঁ, এট্রিয়াল ফিব্রিলেশন যদি হয় তাহলে কি হবে? ইরেগুলারলি ইরেগুলার। রেগুলারলি ইরেগুলার আছে এরকম কোনো কিছু আছে? বললি তো তুই ইরেগুলারলি রেগুলারলি ইরেগুলার। হ্যাঁ, একটা হবে তো ইরেগুলারলি রেগুলার বা ইরেগুলারলি ইরেগুলার। ঠিক আছে, এট্রিয়াল ফিব্রিলেশনে কি হবে? থার্ড ডিগ্রি ব্লকে কি হয়? থার্ড ডিগ্রি ব্লকে কি হয়? এট্রিয়ামের মতো কন্ট্রাক্ট করছে, ভেন্ট্রিকুলের মতো কন্ট্রাক্ট করছে, কোনো রেগুলারিটি নেই। তাহলে আমি কি কি দেখবো? ফেসিসে কি পাবো? মিক্সিডেমা ফেসিস আর থাইরোটক্সিক ফেসিস। মিক্সিডেমা ফেসিস কিরকম হবে? শুধু পাফিনেস থাকবে, আর কিছু হবে না? তো মুন ফেসিস আর মিক্সিডেমা ফেসিস এর মধ্যে পার্থক্য কি? আর কিছু? কোথায়? চিপমাং? গন্ডগোল করে ফেলিস না। মিক্সিডিমা ফেসিস পড়বি, কি কি ডিফারেন্স আছে। থাইরোটক্সিক ফেসিস কি কি থাকবে? থাইরোটক্সিকোসিসে এক্সophthalmos আর আই সাইন্স, এক্সophthalmos আই সাইন্স, আর কি থাকবে? ফেস, আর কি ফেসিস থাকবে? মেডিসিনে এগুলো পড়বি ভালো করে, ঠিক আছে? হ্যাঁ, আইব্রোতে কি কি চেঞ্জেস হয়, আই লিডে কি কি চেঞ্জেস হয়, ঠিক আছে? হেয়ার্স, ঠিক আছে? হেয়ার লস হয় না আইলিড, আই, তোর আইব্রোতে, ঠিক আছে? এগুলো মেডিসিনে আছে, পড়বি। নেক্সট হচ্ছে পালস, পেরিফেরাল পালস, রেড রিদম। নেক্সট কি, আর কি? ভলিউম, হয়ে গেল। পালসে কি কি চেঞ্জেস হতে পারে? একটা হলো র্যাপিড পালস হবে, 2 নম্বর হচ্ছে রেগুলারলি ইরেগুলার হতে পারে বা ইরেগুলারলি ইরেগুলার হতে পারে। নেক্সট ভলিউমে কি চেঞ্জেস হবে? ড্রপ বিট থাকতে পারে, কারণ যদি মনে করে এট্রিয়াল ফিব্রিলেশন হয়, ড্রপ বিটস থাকতে পারে। আর কি থাকে? ভলিউমে কি পাবে? এগুলো আসবে কোশ্চেন, মেডিসিনে এগুলো পড়তে হবে, এক্সপেক্টেড, তোদের মেডিসিন এগুলো পড়ানো হয়েছে। পালস, থাইরয়েডকে আলাদা করে পড়বে, পালস এগুলো তো যে কোনো তোর মেডিসিনের জেনারেল সার্ভিসে তোর লাগবে, তাই না? আলাদা করে তুই থাইরয়েডের পড়বি, পালস তো পড়তে হবে। কিভাবে দেখে, কি করে ই করে, রেডিও রেডিয়াল দিলে কি করে দেখে, রেডিও ফিমোরাল দিলে দেখে কি করে, বোঝা গেল? নেক গ্ল্যান্ডস আমি আলাদা করে একদিন দেখাবো কি করে এক্সামিন করতে হয়, ঠিক আছে, প্রত্যেকটা এতে। এবার হচ্ছে বল, লোকাল থাইরয়েড এক্সামিনেশনে কি ইন্সপেকশন থেকে কি কি দেখবি বল। দাঁড়া, এই কলেজেই ছাত্র তো তুই? হ্যাঁ, খাতা কই তোর? মনে হচ্ছে ঘুম থেকে উঠে পড়ে এসেছিস। এটাই তো তোর ক্লাস নাকি? অন্য ক্লাসে ঢুকে পড়িসনি তো? পড়াশোনা এবার করতে হবে, বুঝেছিস তো? পড়াশোনাটা এবার করতে হবে, সিরিয়াসলি কর। ঢোকানো হয়নি। কোত্থেকে আসছিস? ডাইরেক্টলি হোস্টেল থেকে? হ্যাঁ, রুম থেকেই আসছিস, ঢুকোতে পারিস না? বল, দাঁড়া, বল। করতে হবে না জানি, ইন্সপেকশনে কি কি দেখবি বল।
কিসের সাইজ? আচ্ছা, হুম, আচ্ছা, দেখি মিডিয়াল মার্জিন হয় থাইরয়েডে, ইন্সপেকশনে সারফেস বুঝে যাবি তুই। প্রোট্রুশনের টাং হলে চেঞ্জ হবে থাইরয়েডে, কি হলে হবে? থাইরোগ্লসাল সিস্ট হলে হবে না, থাইরয়েড হলে হবে না কেন? ইন্সপেক্টরি ফাইন্ডিং কি হবে বস? শোন ভালো করে, কি কি হবে ইন্সপেক্টরি ফাইন্ডিং? উঠতে হবে না, বসেই বল। বল। ইন্সপেকশন আমি কি কি দেখবো? ঠিক করে বল। মনে কর পরীক্ষায় প্রেজেন্ট করছিস, যে হঠাৎ করে তুই প্রথমেই একটা তোর ডিগ্লুটেশন করতে বলবি, প্রথমে কি দেখবি? বল। হ্যাঁ, আইডিয়ালি বাটারফ্লাই শেপ যদি সলিডারি থাইরয়েড নডিউল হয় তো কিরকম হবে? গ্লোবুলাস শেপ হবে। তো আইডিয়ালি বলে কোনো কথা নেই, বোঝা গেল? মনে কর একটা মাল্টি নোডুলার গয়টা শুধু একটা নোডিউলই প্যালপেবল বা ভিজিবল, আইডিয়ালি বলে কোনো কথা নেই। যদি পুরো গ্ল্যান্ড সোয়েল আপ করে বা একটা লোব তোর এনলার্জড হয়, তাহলে একটা লোব এনলার্জ হলে কি বাটারফ্লাই শেপ হবে? তাহলে বোথ লোব হলে তাহলে হবে, ডিফিউজলি এনলার্জড হলে হবে, ঠিক আছে? একটা লোব কম একটা লোব বেশি হলে হবে? হবে। আইডিয়ালি ওরকম ভাবে হয় না মেডিসিন, বোঝা গেল? তাহলে প্রথমে আমরা কি দেখব, যে তোর পজিশন কোথায়, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে পজিশন, সোয়েলিং এর পজিশন কোথায়? ইট মাইট বি ইন ফ্রন্ট অফ দ্য নেক, ইট মাইট বি সাইড অফ দ্য নেক। এক সাইডে রাইট সাইডে একটা রাইট সাইডেড লোব সোয়েলিং হয়েছে, তাহলে পুরো তো ইন ফ্রন্ট অফ দ্য নেক রাইট সাইডে থাকবে। যদি মনে কর একটা নোডিউল রাইট সাইডে সোয়েলিং হয়েছে, ঠিক আছে, তাহলে রাইট সাইডে থাকবে, বোঝা গেল? ফার্স্ট হচ্ছে পজিশন উইথ রেসপেক্ট টু দ্য নেক, যে কোথায় আছে, দেন তার অ্যাপ্রক্সিমেট সাইজ কিরকম, অ্যান্ড শেপ, ঠিক আছে, দেন এক্সটেনশন, বোঝা গেল? তো দাঁড়া সব বলছি। তাহলে ফার্স্ট হচ্ছে তোর পজিশন কোথায়, ঠিক আছে, দেন হচ্ছে তোর সাইজ অ্যান্ড শেপ, দেন হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? এক্সটেনশন মানে কি? দাঁড়া, আপওয়ার্ড কতখানি, ঠিক আছে, নেক ডাউনওয়ার্ড কতখানি, হ্যাঁ, আর ল্যাটারালি কতখানি। তো কি করে এটা আমি বলবো আপওয়ার্ড কতখানি গেছে? ল্যান্ডমার্কস গুলো, থাইরয়েড কার্টিলেজের রেসপেক্টে আমি কতখানি গেছে, নিচে কতখানি, কি করে আমি বুঝবো? ডাউনওয়ার্ডে আমি প্রথম কথা দেখবো যে লোয়ার বর্ডার ভিজিবল কিনা। সব সব তোর থাইরয়েড সোয়েলিং এর সুপ্রাস্টার্নাল নচ পর্যন্ত এক্সটেনশন হবে? সবার হবে না, ঠিক আছে, বোঝা গেল? সুপ্রাস্টার্নাল নচ ইম্পর্টেন্ট কেন? যে রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে কিনা বোঝার জন্য, ঠিক আছে? থাইরয়েড সব থাইরয়েড সোয়েলিং সুপ্রাস্টার্নাল নচ পর্যন্ত নাও পৌঁছতে পারে, ভিজিবল লোয়ার বর্ডার ভিজিবল কিনা। এবার ল্যাটারাল বর্ডারে কি দেখবো? যে স্টার্নোক্লিডোমাস্টয়েডের রেসপেক্টে অ্যান্টেরিয়র বর্ডার অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড ভিজিবল না পস্টিরিয়র বর্ডার পর্যন্ত এক্সটেন্ড করেছে, বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট কি দেখবো? সারফেস মার্জিন ইন্সপেকশনে, দাঁড়া অত দূর যাইনি আমি। তাহলে কি কি দেখতে হবে? সারফেস মার্জিন দেখলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোর এনি স্কিন চেঞ্জেস আছে কিনা, এনি স্কার মার্ক, আলসারেশন, ভেনাস প্রমিনেন্স, ঠিক আছে। আর কিছু ভিজিবল পালসেশন আছে কিনা। পালসেশন ইউজুয়ালি জেভিপি পালসেশন পাবি, ভুলভাল কথা বলিস না। ভিজিবল পালসেশন আছে কিনা। পালসেশন ইজ আ প্যালপেটরি ফাইন্ডিং বা অস্কেলেটরি ফাইন্ডিং। ইন্সপেকশনে পালসেশন তুই থাইরয়েড সোয়েলিং এর পাবি না। ভিজিবল পালসেশন কোথায় পাওয়া যায়? জেভিপিতে ভিজিবল পালসেশন পাওয়া যায়। জেভিপি কি ভেন? ভেন পালসেট করবে? আমাদের তো করে না, মানুষের করে না। ক্যারোটিড পালসেশন পেয়ে যাবি। কোনোদিন দেখেছিস কারো ক্যারোটিড পালসেশন ভিজিবল হতে? তো পালসেশন
ইট ইজ প্যালপেটরি ফাইন্ডিং অ্যান্ড অসকালটেটরি ফাইন্ডিং, ইন্সপেক্টরি ফাইন্ডিং নয়, মাথায় ঢুকিয়ে নেই। আজকেই যারা ক্লাসে গিয়েছিলিস এতে, হ্যাঁ অবস্থা জানিস তো নিজেদের অবস্থা কি, আজকে ক্লিনিক্সে গেছিল যারা, ঠিক আছে, সিম্পল একটা লাম্প বলতে পারছে না, এতবার পড়িয়েছি সিভিয়াস সিস্ট সেটুকু বলতে পারছে না, এমন খারাপ অবস্থা। তো পালসেশন বলবো না আনলেস আনটিল আমাকে যদি না এক্সামিনার পোক করে, ঠিক আছে, ইন্সপেক্টরি ফাইন্ডিং না। নেক্সট কি কি হয়েছে? হ্যাঁ মুভমেন্ট, মোবিলিটি দেখবো। মোবিলিটি কি? হাত দিয়ে নয়, ডিগ্লুটেশনের সময়, ডিগ্লুটেশন এন্ড প্রোট্রুশন অফ টাং। এবার একজন বল কেন প্রোট্রুশন টাঙে থাইরয়েড সোয়েলিং মুভ করে আর কখন করবে না? না না এদিক থেকে বলবে, বল কুন্দন, নিজেদের মধ্যে আলোচনা করিস না, ও তোর থেকে বেশি জানে না, বল কোনটায় করবে না? একটা হচ্ছে প্রোট্রুশন অফ টাং আর একটা হচ্ছে তোর ডিগ্লুটেশন, কোনটায় কোনটা মুভ করবে সেটা আমাকে বল। কোনটা মুভ করবে, কেন করবে? তুই যখনই বলবি এক্সামিনারকে তখন সে জিজ্ঞেস করবে কেন করবে, সেটা বলতে হবে তোকে, নাহলে তো জিরো। কার সাথে কানেক্টেড বল, জানিস না, আগেই মাথা নাড়ছে যে আমাকে জিজ্ঞেস করবেন না। কার সাথে কে অ্যাটাচ থাকে বল, কেউ জানিস কি? বল, দাঁড়া বল। কার? হ্যাঁ হ্যাঁ, তো বেরিস লিগামেন্ট কাকে বলে? ট্র্যাকিয়াল ফাসাটা নয়, প্রিট্রেকিয়াল ফাসা আছে, প্রিট্রেকিয়াল ফাসা স্প্লিট এন্ড কভার দ্য থাইরয়েড অ্যান্টেরিয়রলি এন্ড পস্টেরিয়রলি, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে, প্রিট্রেকিয়াল ফাসা ইজ আ কম্পোনেন্ট অফ প্রিভার্টিব্রাল ফাসা, ঠিক আছে, ইট স্প্লিটস ইন টু লেয়ার্স এন্ড কভার দ্য থাইরয়েড, ঠিক আছে। তো এবার কি প্রিট্রেকিয়াল ফাসা পোস্টেরোল্যাটারালি ও কন্ডেনসেশন হয়, কন্ডেনসেশন হয়, তার নমেনক্লেচার কি বলে? বেরিস লিগামেন্ট। তো বেরিস লিগামেন্ট গিয়ে ক্রিকয়েডে লাগে প্রথম কথা। আর কি প্রিট্রেকিয়াল ফাসা, প্রিট্রেকিয়াল বলছে ফাসা, তো তার কি অ্যাটাচমেন্ট ল্যারিংস এন্ড ট্রেকিয়াতেও হবে, বোঝা গেল? তো ল্যারিংস এন্ড ট্রেকিয়া তোর রেসপিরেটরি মুভমেন্টের সাথে এবং ডেগ্লুটেশনের সাথে ল্যারিংস আর ট্রেকিয়া কি করে? আপ এন্ড ডাউন মুভ করে, তাই না? ডেগ্লুটেশন মানে সোয়ালিং এর সময় কি হয়? ল্যারিংস বা ট্রেকিয়ার কি হয়? ল্যারিংস এর কি হয়? আপওয়ার্ড মুভ করে, কেন করে? যাতে অ্যাসপিরেশন না হয়। এপিগ্লটিস ক্লোজ করে ল্যারিঞ্জিয়াল তোর ওপেনিং কে বা ইনলেট কে, এন্ড ল্যারিংস মুভ আপওয়ার্ডস, ঠিক আছে। তো তাহলে ডেগ্লুটেশনের সময় ল্যারিংস এন্ড ট্রেকিয়ার সাথে এন্ড ক্রিকয়েডের সাথেও তো থাইরয়েড মুভ করবে, ঠিক আছে। এবার বল প্রোট্রুশন অফ টাং কি হবে বল? না থাইরয়েড সোয়েলিং কি হবে? আমি তো কেন মুভ করবে না, কেন করবে? আর থাইরোগ্লসাল সিস্টে থাকলো কি করে, কি করে, কি করে থাকলো? তোর পয়েন্ট বলতে হবে যেটা তোর স্ট্রাইকিং পয়েন্ট, যে ফোরামেন সিকামের সাথে আমাদের যখন ডিসেন্ট ডাউন করছে থাইরয়েড ডাইভার্টিকুলাম, থাইরয়েড তো অ্যাজ আ ডাইভার্টিকুলাম ডেভেলপ করে, হ্যাঁ, তো ডিসেন্ট ডাউন করে ফোরামেন সিকাম থেকে ডিসেন্ট ডাউন করে টু দ্য নেক, ঠিক আছে। তো এই ডাইভার্টিকুলামের একটা কানেকশন থাকে মিড লাইন, দ্যাট ইজ কল ডাক্ট, ঠিক আছে। এই ডাক্ট এটা কি করে?
আফটার ডেভেলপমেন্ট আস্তে আস্তে রিগ্রেস করে, ঠিক আছে। তো কোনো পয়েন্ট অফ ডিসেন্টে কোনো জায়গায় যদি ডাক্ট পারসিস্ট করে, ইট বিকাম থাইরোগ্লসাল সিস্ট, বোঝা গেল? হ্যাঁ, তো তার উপর থেকে এক্সটেনশন আছে। তো থাইরোগ্লসাল সিস্ট যদি থাকে, কোথা থাকে? মিড লাইনে থাকে ইউজুয়ালি, কারণ মিড লাইন থেকেই নামছে থাইরোগ্লসাল ডাক্ট। তো সিস্ট যদি থাকে মিড লাইনে, এর কানেকশন ওপরে আছে ফোরামেন সিকামে, তো টাং যখন প্রোট্রুড করছে তখন থাইরোগ্লসাল সিস্ট মুভ আপওয়ার্ডস, ঠিক আছে। যদি থাইরয়েডের সাথেও কানেকশন থাকে তো থাইরয়েডও মুভ করবে, তো থাইরয়েডের সাথে যদি কানেকশন থাকে না তাহলে মুভ করবে না। থাইরোগ্লসাল ডাক্টের রেমনেন্ট কি জানিস? থাইরয়েডেও তো রেমনেন্ট আছে, কি বলে তাকে? পিরামিডাল লোব অফ থাইরয়েড, ঠিক আছে। পুরো থাইরোগ্লসাল ডাক্ট অবলিটেট করে যায়, ইসমাস ইউজুয়ালি কি ইসমাসে এসে লাগে, ইসমাসটা একটা এরকম পিরামিড শেপের একটা এলিভেশন থাকে, দ্যাট ইজ কল্ড পিরামিডাল লোব অফ থাইরয়েড, ঠিক আছে। তাহলে টাঙের প্রোট্রুশনের সাথে থাইরয়েড গ্ল্যান্ড উইল নট মুভ, বুঝতে পারছিস তো? হচ্ছে ডেগ্লুটেশনের সাথে মুভ করবে। এবার মনে কর একটা যে কোনো থাইরয়েড সোয়েলিং আছে, পেশেন্ট প্রেজেন্ট করেছে একটা ডিফিউজ থাইরয়েড সোয়েলিং নিয়ে, তা আমি কি তাকে টাং এর সাথে মুভ করছে কি করছে না সেটা দেখব? দেখার দরকার আছে। কেন? আর কখনই আমি একটা থাইরয়েড সোয়েলিং ভাবছি, মিডলাইন একটা সোয়েলিং আছে, কখন আমি তোর টাং এর প্রোট্রুশনের সাথে মুভমেন্ট দেখব? ভেরি গুড। সলিটারি যদি নোডুলস থাকে, সলিটারি মিডলাইন যদি থাকে তাহলেই আমার দরকার, আদারওয়াইজ থাইরয়েড সোয়েলিং আমি টাং এর সাথে মুভমেন্ট হচ্ছে কিনা, মানে টাং প্রোট্রুশনের সাথে মুভমেন্ট হচ্ছে কিনা আমার দেখার দরকার। বোঝা গেল? সিম্পল জিনিস। নেক্সট, ইন্সপেকশনে আর কিছু বাকি আছে? বলে দিয়েছি, স্কিন চেঞ্জেস, স্কার, ভেনাস প্রমিনেন্স সব বলে দিয়েছি। আর কিছু? আলসার থাইরয়েডে হয় না ইউজুয়ালি, ঠিক আছে। এবার বল, থাইরয়েড সোয়েলিং কখন মুভ করবে না? থাইরয়েড সোয়েলিং ইন ফ্রন্ট অফ নেকে আছে কিন্তু মুভ করছে না, কখন কখন? পড়াশোনা করছিস? করছিস না? কেন করবে না আমি জিজ্ঞেস করছি। কে কে পড়া শুনছিস না আমি কিন্তু দেখছি, শুনছিস? কি প্রশ্ন করলাম? হ্যাঁ বল, ভাবছিস? আচ্ছা, ভেবে না। তো কেন করবে না? লিডার্স থাইরয়েডাইটিস করবে না, কার্সিনোমা ইনভেডিং, কি বললি? লোকাল টিস্যু, হ্যাঁ কি বল? গয়টারে করবে না, রেট্রোস্টার্নাল গয়টার যদি হয় করবে না, লিডার্স থাইরয়েডাইটিস করবে না, কেন করবে না? লিডার্স থাইরয়েডাইটিস কেন করবে না? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে লোকাল টিস্যু, লোকাল রিডল থাইরয়েডাইটিস এটা সিস্টেমিক ডিজিজের একটা লোকালাইজড এফেক্ট। সিস্টেমিক অনেক ভ্যারাইটি হয়, রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস, এরকম অনেক ফাইব্রোটিক ডিজিজ হয়। তো যদি লোকালিও মানে পুরো সোয়েলিং তার সাথে লোকাল যে টিস্যুস আছে সব ফাইব্রোসিস হয়ে গেছে, ঠিক আছে। রেট্রোস্টার্নাল গয়টার কি আছে? থোরাসিক ইনফেকশন হয়ে রয়েছে, হ্যাঁ, তো ইট উইল নট মুভ, ঠিক আছে, ইট উইল নট মুভ। আর কি? যদি কার্সিনোমা ইনভেড করে লোকাল টিস্যুতে, ঠিক আছে, লোকাল টিস্যু ইনভেড করে দিয়েছে, তো আর মুভ করতে পারবে না। বোঝা গেল? বুঝতে পেরেছিস?
আর এবার বল মিডলাইন সোয়েলিং যেগুলো মুভ করবে, আর কি কি থাইরয়েড ছাড়া মিডলাইন সোয়েলিং যেগুলো হয়, আর আর ল্যারিঙ্গোসিল, ল্যারিঙ্গোসিল তো ভেতরে থাকে রে ভাই, ভিজিবল। এক হচ্ছে সাবহায়ার্ড বার্সাইটিস, 2 নম্বর হচ্ছে প্রি ট্রেকিয়াল এন্ড প্রি ল্যারিঞ্জিয়াল লিম্ফ নোডস যদি থাকে। প্রি ট্রেকিয়াল এন্ড প্রি ল্যারিঞ্জিয়াল লিম্ফ নোডস কোন গ্রুপ অফ লিম্ফ নোডস? 6, ভেরি গুড। 6 গ্রুপ অফ লিম্ফ নোডস মানে তোর কি কম্পার্টমেন্ট এটা? অ্যান্টিরিয়র, অ্যান্টিরিয়র ট্যাঙ্গেল। তো লেভেল 6, ঠিক আছে, লেভেল 6 গ্রুপ অফ লিম্ফ নোডস। আর কি হতে পারে? এনি সোয়েলিং ফ্রম ল্যারিংস বা ট্রেকিয়া যদি হয় সেগুলো মুভ করবে, ঠিক আছে। এই কোশ্চেন গুলো কিন্তু ধরেই, এগুলো একদম গাঁট মেরে যেতে হবে। নেক্সট, প্যালপেশন। প্যালপেশনে কি আছে? প্যালপেশন হচ্ছে ইন্সপেক্টরি যে ফাইন্ডিংস গুলো দেখেছি সেগুলো আমি কনফার্ম করবো বাই প্যালপেশন, ঠিক আছে। তো একই জিনিস দেখবো, প্রথমে সাইজ মেজার করব, ঠিক আছে, শেপ প্যালপেট করে দেখব, এক্সটেনশন গুলো দেখব, কি করে কোথায় কোথায় এক্সটেনশন আছে, কত দূর এক্সটেনশন গেছে। নেক্সট, এক্সটেনশন কি কিভাবে দেখা যায়, মার্জিন গুলো বা প্যালপেট কি করে করব, কি মেথডসে প্যালপেট, লাইস মেথডে প্যালপেট করব, ঠিক আছে। কি করে প্যালপেট করে? লাহিস মেথড, ঠিক আছে। হ্যাঁ, লাহিস মেথডে আমি কোথায় স্ট্যান্ড করব পেশেন্টের? হ্যাঁ, সামনে থাকবো বা পেছনেও থাকতে পারি, ঠিক আছে, যে কোনো জায়গায় থাকতে পারি। আর পস্টিরিয়র সারফেস কি করে ই করব, পস্টিরিয়র বর্ডার ইনসিনিউট করব। কোথা দিয়ে ইনসিনিউট করব? কি করে করব? একদমই টানবো না, পেছনে দাঁড়াতে হবে, পেছনে শোন শোন সবাই বলিস না, পেছনে দাঁড়াতে হবে। দেন আমি যেই দিকের লোকটা প্যালপেট করছি তার অপোজিট সাইড লোকটাকে আমি কি করব, পুশ করব উল্টো দিকে। পুশ করলে কি হয়, তোর যেই সাইডটা প্যালপেট করবে সেটা প্রমিনেন্ট হবে। দেন আই উইল ইনসিনুয়েট মাই ফিঙ্গার্স বিটুইন দ্য posterior border of the thyroid lobe, respective lobe, and anterior border of the sternocleidomastoid. Then আমি প্যালপেট করব, বোঝা গেল? হ্যাঁ, এটা হচ্ছে posterior surface বা posterior border কি করে তুই প্যালপেট করবি। দেন নেক্সট, আর কি মেথডস আছে? পিজালোস মেথড কি মেথড? কেন করি আমরা? বাবা, হ্যাঁ, যদি শর্ট নেক হয়, ওবেস পেশেন্ট হয়, তাহলে আমি থাইরয়েড প্রমিনেন্ট করার জন্য আমি এক্সটেন্ড করি, এক্সটেন্ড করলে আরো প্রমিনেন্ট হয়ে যায় থাইরয়েড, দেন আই ক্যান প্যালপেট, ঠিক আছে। এখানে কোথায় দাঁড়াবো আমি? সামনেই দাঁড়াবো, ঠিক আছে। নেক্সট, আর কি মেথডস আছে? ট্রায়ালস মেথড, হ্যাঁ, সেটা কি কি জন্য করি? ওই কি কথা বলছিস? ট্রায়ালস মেথড কি বল? দাঁড়া, সামনে আয়, এইখানে এসে বস। তুই বলবি না, দাঁড়া, ওই বলবে। আয় আয় এদিকে। বাবা সার্জেন, ও সার্জারি
এই ঠিক করে ক্লাস করেন। এসছিলি ব্রেস্টের ক্লাসে সেদিনকে? কবে কবে ক্লাস হয়েছে ব্রেস্টের? কতজন আসিসনি এখানে? কতজন আসিসনি এখানে? আসিসনি? তুই আসিসনি, তুই আসিসনি, তুই আসিসনি, তুই তো ঘুরছিলি দেখলাম। তুই আসিসনি, ও এসছিল। তুই আসিসনি, কুন্দন আসিসনি, তোরা তো কেউ আসিসনি। গ্রুপে বলে দিলেও আসিস না। বাড়িতে হোস্টেলের রুমে চিঠি দিতে হবে পার্সোনালি যে ভাই আমি ক্লাস নিচ্ছি তোদের জন্য, এক্সট্রা ক্লাস। তাই বল ট্রায়ালস মেথড কি? বইটা খুলেছিস? তোর বইতে আছে তো থাইরয়েড? শুনছিস না কেন? ভাল লাগছে না? বল পিজালোস মেথড কাকে বল? তো এখানে শুনলেই তো পড়াশোনা, বাড়িতে গিয়ে পড়ার দরকারই হয়, এখানে শুনলেই পড়াশোনা হয়ে যায়। বল ট্রায়ালস মেথড জানিস না? না জানাটাই খুব গর্বের বিষয় মনে হচ্ছে। পড়েও আসিস না, এখানে আলোচনা হচ্ছে সেটাও শুনবি না। বল ট্রায়ালস মেথড বল। হ্যাঁ তুই বল না। কোন থাইরয়েডকে ধরবো? এত বড় একটা থাইরয়েড সোয়েলিং আছে। স্মল স্মল সলিটারি থাইরয়েড নোডিউল যদি থাকে আমি ট্রায়ালস, আমাকে যদি ছোট থাকে তা আমি দুটো হাত দিয়ে প্যালপেট করার মতো হবে না? তো আমি স্মল থাইরয়েড নোডুলকে আমি সিঙ্গেল ফিঙ্গার দিয়ে প্যালপেট করব। দ্যাট ইজ কল্ড ট্রায়ালস মেথড। ঠিক আছে? আর কি কি আছে? আর কি আছে? আর কিছু আছে কি? পেম্বাটন? পেম্বাটন তো সাইন। ঠিক আছে, মেথডস গুলো হলো, বুঝতে পারলি? আমি কেস ভর্তি করব যদি পাই এর মধ্যে, তারপর দেখাবো তোদের। নেক্সট বল প্যালপেশন। প্যালপেটরি আর কি ফাইন্ডিং? কি দেখতে হবে? তুই বলবি, তুই সামারাইজ করবি যা পড়ছি, তুই সামারাইজ করবি আজকে, বুঝছিস তো? তাহলে যাবি না ভাই। হ্যাঁ, তো যখনই আমি প্যালপেট করব তো প্রথমেই আমি কি বলেছিলাম? কনফার্মেশন অফ ইন্সপেক্টরি ফাইন্ডিং। তো তার মধ্যে প্রথমে সাইজ, শেপ, লোকাল টেম্পারেচার, সারফেস, সব মার্জিন ফার্জিন সব দেখে নিয়েছি আমি। ঠিক আছে, দেন প্যালপেশন করলাম। হ্যাঁ, এই যে জিনিসগুলো বলবি সেগুলো এমন ভাবে বলতে হবে সিকোয়েন্সিয়ালি। তুই প্যালপেট করার পর তুই সারফেস প্যালপেট করে ফেললি, পুরো গ্ল্যান্ড প্যালপেট করে ফেললি, তারপর তুই থোড়ি টেম্পারেচার দেখবি। টেম্পারেচার আমি প্রথমে দেখবো, লোকাল টেম্পারেচার। বোঝা গেল? বুঝতে পারলি? নেক্সট কি? না, আই সাইন আমরা ইন্সপেকশনে দেখে নিয়েছি, আমি পড়াইনি আই সাইন তোদের। আই সাইন নিজেরা পড়বি। স্কিন ফিক্সিটি দেখলাম। স্কিন ফিক্সিটি কি করে দেখতে হয় জানিস সবাই? পিঞ্চ করতে হবে। এবার হচ্ছে ককার সাইন। ককার সাইন কি? ককার সাইন দেখার আগে একটা জিনিস দেখতে হবে। কি দেখতে হবে? ককার সাইন আমরা কেন দেখি? প্রথমে যে কোনো শোন, যে কোনো জিনিস দেখার আগে আমাকে সেইটা ঠিক আছে কিনা আগে দেখতে হবে। তাহলে ট্রেকিয়া মিড লাইনে আছে কিনা প্যালপেট করতে হবে। দেন ককার সাইন কি করে দেখবো আমি? কি করে কম্প্রেশন করব?
ট্রেকিয়াল ট্রেকিয়াল ম্যালেশিয়া বা ট্রেকিয়াল স্টেনোসিস বা প্রেশার সিমটমস আছে কিনা সেটা কি করে দেবো কপার সায়েন্সে এই তাই নাকি না আমরা দুটো ট্রেকিয়া আছে ট্রেকিয়ার দুটো সাইডে লোবটাকে পুশ করব ঠিক আছে উইল স্কুইজ তাহলে স্কুইজ করলে কি হবে তো ট্রেকিয়ার যে স্টেনোসিস থাকলে ওর আরো ন্যারো হবে তাহলে কি হবে সিমটম কি হবে স্টাইডার হবে বোঝা গেল হ্যাঁ ট্রেকিয়া যদি আমি পুশ করি আর এক হাতে এই করি তাহলে তো হবে না আমাকে মানে ট্রেকিয়ার দুই সাইডে আমাকে লোবটাকে স্কুইজ করতে হবে বা পুশ করতে হবে ঠিক আছে তাহলে ট্রেকিয়াল যে ডায়ামিটার সেটা কমবে তাহলে আমার স্টাইডার হবে বোঝা গেল তুই একদিকে পুশ করছিস এইদিকে ঠেলছিস তাহলে হবে না অনেক স্পেস আছে ট্রেকিয়ার ডায়ামিটার কম হবে না বোঝা গেল নেক্সট কি হ্যাঁ বেরি সাইন দেখার আগে কি করতে হবে আমাদের প্যারোটিড পালসেশন দেখতে হবে ঠিক আছে কিনা তারপর ক্যারোটিড ফিল কি করে দেখবো দেখো অসকালটেটিভ ফাইন্ডিং না প্যালপিটরি ফাইন্ডিং তো ব্রুই হচ্ছে অসকালটেটিভ ফাইন্ডিং আর ফিল তো প্রথমে আমি ক্যারোটিড পালসেশন দেখবো থ্রিল আছে কিনা দেখবো দেন উইল গো ফর বেরিস সাইন হোয়াট ইজ বেরিস সাইন পড়েছিস বেরিস সাইন একদমই না বল নর্মাল দিকে দেখবো যেদিকে আছে পালসেশন আছে কিনা উল্টো দিকে দুটো থাকতে পারে একটা হচ্ছে পালসেশন অ্যাবসেন্ট থাকতে পারে আর একটা হচ্ছে ল্যাটারালি ডেভিয়েটেড থাকতে পারে বোঝা গেল একটা হচ্ছে পালসেশন ল্যাটারালি ডেভিয়েট হয়েছে আর একটা হচ্ছে পালসেশন নেই বোঝা গেল নেক্সট আর কি প্যালপেশন আর কিছু আছে হ্যাঁ এখনো তো আমি শেষ করিনি থাইরয়েড আর কিছু মেথডস আছে পারকাশন এখনো আসেনি নেক্সট কি আর প্যালপেটরি কিছু ফাইন্ডিংস বা কিছু আছে আর কিছু করতে হবে প্যালপেশন হ্যাঁ ওটা তো জেনারেল এক্সামিনেশন লোকালে না আর কিছু নেই কোনো থাইরয়েড গ্ল্যান্ডে কোনো ব্রুই আছে কিনা কোথায় দেখতে হবে superior pole of thyroid lobe auscultative finding ব্রুই হচ্ছে auscultative finding ঠিক আছে তো palpatory finding তাহলে তোর আপার পোলে কোনো পালসেশন আছে কিনা সেটা তোকে দেখতে হবে ঠিক আছে হ্যাঁ ওটা প্যালপেশন ব্রুই হলো অসকালটেটিভ এবার হচ্ছে পারকাশনে কি দেখবি ম্যানোব্রিয়াম স্টার্নাইট পারকাশন তো রেট্রোস্টার্নাল এক্সটেনশন থাকবে কি থাকবে এমনি কিরকম হয় রেজোনেন্ট বা টিম্প্যানিক থাকবে ঠিক আছে হ্যাঁ পারকাশন হলো তো হোয়াট ইজ পেমবার্টন সাইন আর রেট্রোস্টার্নাল গয়টার কি পয়েন্ট আছে আমি বলবো যে রেট্রোস্টার্নাল গয়টার আছে ফ্রম হিস্ট্রি টু এক্সামিনেশন
শুধু ডিসনিয়া হবে না। প্রথম রেট্রোস্টার্নাল গয়টারে শোন, রেট্রোস্টার্নাল গয়টারে কি কি থাকতে পারে? এক হচ্ছে ট্রেকিয়াকে কম্প্রেস করবে, এক হচ্ছে ইসোফেগাসকে কম্প্রেস করবে, ঠিক আছে? মেবি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভে প্যারাসিস হবে। তো কি কি হতে পারে? এক নম্বর হচ্ছে ডিসনিয়া, ডিসফেজিয়া, হোর্সনেস, তিনটে ফিচার থাকবে প্রথম কথা। একটাও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, ঠিক আছে? তো কম্প্রেসিভ সিমটমস থাকবে মেইনলি, বোঝা গেল? আর কি থাকবে? এবার হচ্ছে এটা হচ্ছে হিস্ট্রি হয়ে গেল, হিস্ট্রি হয়ে গেল। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশনে ইন্সপেকশন। ইন্সপেকশনে কি থাকবে? লোয়ার বর্ডার ভিজিবল নয়, আর কি? চেস্ট ওয়ালে ভেনাস প্রমিনেন্স থাকবে, হয়ে গেল ইন্সপেকশন। প্যালপেশনে কি কি থাকবে? লোয়ার বর্ডার প্যালপেবল নয়। নেক্সট ইন্সপেকশনে আরেকটাও থাকবে, ইন্সপেকশনে আরেকটাও থাকবে যে অন ডেগ্লুটেশন মোবিলিটি থাকবে না, অন ডেগ্লুটেশনও আমরা লোয়ার বর্ডার দেখতে পাবো না, ঠিক আছে? আর প্যালপেশনে কি থাকবে? ককার, ককার সাইন থাকতে পারে। আর কি থাকতে পারে? বলছি প্যালপেশনে আর কি থাকবে? প্যালপেশনে আর কি থাকবে? আর কিছু থাকবে? পারকাস করলাম আমি, রেজোনেন্ট বা ডালটন পেলাম, ঠিক আছে? রেজোনেন্ট বলছি, ডালটন পেলাম, ঠিক আছে? ডালনেস থাকবে। ওকে, নেক্সট। এরপর আমি ওকে হাত তুলতে বলবো। দেন লাস্ট হচ্ছে পেমবার্টন। পেমবার্টন কি করে করে? সবাই দাঁড়া বলতে দেবে। কি হবে? প্ল্যাথরিক ফেস হবে। আর কি হবে? আর কি হবে? হোয়াট ইজ প্লেথোরা? জানিস প্লেথোরা মানে কি? প্লেথোরা মানে হচ্ছে, ও যেটা ইংলিশের মানে জন্য, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তো, কিন্তু প্লেথোরা মেডিকেলি যে বলে রেডনেস হয়ে যাবে। হ্যাঁ, রেডনেস হয় না, হয় ফেশিয়াল কনজেশন, বোঝা গেল? ফেশিয়াল কনজেশন হয়, ঠিক আছে? আর কি হবে? প্রমিনেন্ট, প্রমিনেন্ট ভেইনস ওভার আপার চেস্ট এন্ড নেক, ঠিক আছে? তো পেমবার্টন সাইন কি করে এলিসিট করে? কি করে? হাত যেই তুলবি সেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে নাকি? তোকে সামটাইম ওয়েট করতে হবে। কেন হয়? আরে কাকে কম্প্রেস করবে? হ্যাঁ, কোন ভেনকে? ইন্টারনাল জুগুলার ভেনকে। ইন্টারনাল জুগুলার ভেন আইজিবি কে বললে হ্যাঁ, এক্সটার্নাল ক্যারোটিড কে করে দেবে। এক্সটার্নাল ক্যারোটিড কম্প্রেস করে তো স্ট্রোক হয়ে যাবে। হ্যাঁ, সুপারফিশিয়াল ভেনকে কনজেশন করে দেবে। নেকের মধ্যে সুপারফিশিয়াল ভেন কি থাকে? দেখেছিস সুপারফিশিয়াল ভেন কি থাকে নেকের মধ্যে? সুপারফিশিয়াল একমাত্র এটা কি থাকে? এক্সটার্নাল জুগুলার থাকে। আর কি থাকে? আর কিছুই থাকে না। What is the superior vena cava syndrome? পড়েছিস? অ্যাপেক্স অফ দ্য লাং টিউমার যদি হয়, প্যানকস টিউমার যদি হয় তো কি হয়? হুম, কি হয়? কি হয়? আমি জিজ্ঞেস করছি ভেনাস কনজেশনের কথা, হর্নার সিনড্রোম। হ্যাঁ, আমি আমাদের কি আছে রাইট সাইড, লেফট সাইডে
তোর রাইট ব্রেকিওসেফালিক ভেন, সেখান থেকে সুপারিয়ে ভেনা কাভা উঠছে রাইট ব্রেকিওসেফালিক, সেখান থেকে ইন্টারনাল জুগুলার এক্সটার্নাল জুগুলার এইসব যাচ্ছে। তো থোরাসিক ইনলেট একটা ভেরি স্মল স্পেস, ঠিক আছে, সেখান থেকে হেড নেকে সাপ্লাই করে ভেনাস ভেন্স যেগুলো আছে সেইগুলো কম্প্রেস হবে। কম্প্রেস হলে কি হবে? পালসেশন হয়ে যাবে। ভেনাস কনজেশন হলে কি হবে? কোল্যাটারালস উইল ডেভেলপ, কোল্যাটারালস গুলো প্রমিনেন্ট হবে। তুই মনে কর একটা ভেন্স কম্প্রেস করে দিলি, তাহলে কি হবে? কোল্যাটারালস ভেন্স গুলো তো ব্লাড সাপ্লাই তো বন্ধ হবে না, ভেন্স আর্টারির মতো থোড়ি হয়, আর্টারিতে বন্ধ হয়ে গেল। আর্টারিতে অ্যাকিউটলি যদি তুই করিস তাহলে কি হবে? আর্টারিতে অ্যাকিউট করলে ইসকিমিক হয়ে যাবে, কিন্তু ক্রনিক্যালি আর্টারি যদি অবস্ট্রাকশন হয় তো কোল্যাটারালস ডেভেলপ করে। ভেন্সের ক্ষেত্রে অবস্ট্রাকশন হলে কোল্যাটারালস ডেভেলপ করে, ঠিক আছে, বা কোল্যাটারালস থাকে, কোল্যাটারালস গুলো খুলে যায়। তো যে সুপারফিশিয়াল ভেন্স আছে যেখানটা অবস্ট্রাকশন হচ্ছে তার নিচে এবং তার উপরে যে ভেন্স গুলো আছে দ্যাট উইল কি হবে? দ্যাট উইল ওপেনস আপ এন্ড ভেনাস ড্রেনেজ তো কন্টিনিউ করতে হবে। ভেনাস ড্রেনেজ তো আপার চেস্ট ওয়াল এন্ড নেক রিজিয়নে যে ভেন্স সুপারফিশিয়াল ভেন্স আছে সেগুলো এনজস্ট হয়ে যাবে, ঠিক আছে। আর হাত তুলে কি হবে? হাত তুলে কেন প্রমিনেন্ট হচ্ছে? হাত তুললে কম্প্রেশন হচ্ছে, তাই জন্যই সুপারফিশিয়াল যে কোলাটারাল ভেন্স আছে সেগুলো প্রমিনেন্ট হবে। যারা মানে যখন হিউজ সোয়েলিং থাকবে, ঠিক আছে, হিউজ সোয়েলিং থাকবে, অলরেডি কম্প্রেস করে রয়েছে, তখন পেশেন্ট প্রেজেন্ট মানে পেশেন্ট আসবেই তোর আপার চেস্ট এবং নেক রিজিয়নে এনজর্জ ভেন নিয়ে, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু এমনি যদি এমনি রেক্টোস্টার্নাল এক্সটেনশন থাকে, তুই আর্ম এক্সটেন্ড করছিস ওভার দ্য হেড, দেন কম্প্রেশন হচ্ছে, দেন তোর সুপারফিশিয়াল যে কোলাটারাল ভেন্স গুলো আছে সেগুলো ওপেন আপ হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? কি বলতে চাইলাম? না বুঝতে পারলি না? বুঝতে পারলি না? বলছি মনে কর একটা পেশেন্টের মানে কি জানো ছিল, এক্সটেন্ড কি জানো, রেক্টোস্টার্নাল এক্সটেনশন আছেই মনে কর, ঠিক আছে। এবার তুই হাত তুলছিস তাহলে কি হচ্ছে? কেন কম্প্রেশন হচ্ছে? থোরাসিক যে ইনলেট আছে, হ্যাঁ, আমাদের নেক একে বলে থোরাসিক ইনলেট, ফার্স্ট রিবের নিচের জায়গা থেকে থোরাসিক ইনলেট বলে, বোঝা গেল। এই থোরাসিক ইনলেট ইজ আ ভেরি ন্যারো স্পেস, সেখান দিয়ে আমাদের যত ভাইটাল স্ট্রাকচার আছে সেগুলো থোরাক্স থেকে আমাদের উপর দিকে উঠছে, উপর দিকে মানে হেড নেক সাপ্লাই করছে, ঠিক আছে। বলেছিলাম দরজাটা বন্ধ করতে। একটা ইট নিয়ে এসে রাখতে হবে, ঠিক আছে, চেয়ার দিয়ে, বোঝা গেল। এবার এক্সটেনশন মনে কর টু সাম এক্সটেন্ডে আছে, এবার যখনই আমি হাত তুলছি তাহলে কি হচ্ছে? স্পেসটা আরো ন্যারো ডাউন হয়ে যাচ্ছে এন্ড কম্প্রেশন বাড়ছে। তো কম্প্রেশন যেই বাড়বে তাহলে কি হবে? ভেনাস কম্প্রেশন বাড়ছে, তো যে কোল্যাটারাল ভেন্স গুলো আছে সেগুলো প্রমিনেন্ট হয়ে যাবে। মনে কর সাপোজ একজনের হিউজ সোয়েলিং আছে, হিউজ সোয়েলিং আছে, তাকে হাত তোলার দরকার নেই, তার আরো স্পেস ন্যারো হয়ে রয়েছে, সে তোর কাছে আসবেই এনজর্জ ভেন নিয়ে, বুঝতে পারলি? বোঝা গেল? যত কম্প্রেশন হবে, টিম বাটন সাইন দেখার আগে তোর ব্যাপারটা হচ্ছে কি, তোর যদি ভেন্স যেগুলো গলার নেক রিজিয়ন দিয়ে হেড নেকে সাপ্লাই করছে সেখানে যদি তোর থাইরয়েড এক্সটেন্ডেড থাকে নেক থেকে থোরাক্স পর্যন্ত, সে তো সেই জায়গাটা কি অকুপাই করে রয়েছে, কম্প্রেস করছে। হ্যাঁ, এবার তুই কম্প্রেশন যত বাড়াবি তত ভেনাস অবস্ট্রাকশন হবে and collaterals will appear। হ্যাঁ, এবার তোর যদি হিউজ একটা সোয়েলিং হয়, সে অলরেডি অবস্ট্রাক্ট করে রয়েছে, সে এমনি তার সবকিছু দেখা যাবে, তার পেমবার্টন করার দরকার হবে না, সেটাই আমি বলতে চাইছি। বোঝা গেল?
অনেক পেশেন্টের এরকম দেখে, আমাদের একটা পেশেন্ট এসেছিল, সুভাষিস স্যার দেখেছিলেন, এই পেশেন্টটার ছোট একটা থাইরয়েড ছিল, স্মল সোয়েলিং, বাট রেট্রোস্টার্নাল এক্সটেনশন ছিল অ্যাভার্টিং দ্য এওটিক আর্চ, কিন্তু তার পেম্বারটাসন পজিটিভ ছিল না। তো দের ইজ নো থাম রুল যে এটা হলেই এটা দেখা যাবে, ওটা হলেই ওটা দেখা যাবে। বোঝা গেল? মনে কর তুই একজনের পেম্বারটন সাইন পজিটিভ নয়, আমি সাপোজ বলছি পেম্বারটন সাইন পজিটিভ নয়, কিন্তু তার লোয়ার বডাল তুই ফিল করতে পারছিস না, তোর পারকাস করছিস, তোর ডাল নোট আসছে, রেজোনেন্ট নয়, তার মানে কি রেট্রোস্টার্নাল এক্সটেনশন নেই? আসে। পেম্বারটন যে সব ক্ষেত্রেই পজিটিভ হবে এমন কোনো কথা নেই। স্মল সোয়েলিং আছে কিন্তু সে এক্সটেন্ডেড আছে, কিন্তু স্মল সোয়েলিং, তো রেট্রোস্টার্নাল এক্সটেনশন থাকতেও পারে, পেম্বারটন হতেই হবে এমন কোনো কথা নেই। বুঝা গেল? এরপর কি? অসকালটেশন। অসকালটেশন কোথায় কোথায় করবো? আপার পোল অফ থাইরয়েডে আমি কি দেখবো? এনি দুই আর আমি প্যালপেট করেছি, অসকালটেটও করতে পারি যদি আমি যে সাইডে প্যালপেশন পাবো না সেখানে অসকালটেট করতে পারি আর কি। আর কিছু? এবার বল আই সাইন্স কি আছে? আই সাইন পড়েছিস তো? তোকে জিজ্ঞেস করি, তোদের জিজ্ঞেস করিনি বাবু, যারা ঘুমাচ্ছে তাদের জিজ্ঞেস করি। পড়েছিস আই সাইন? পড়েছি কি ভুলে গেছি? খুব ইজিলি বল। পড়িসনি তুই? পড়েছিস? বল, বসেই বল, বসেই বল। এক্সঅপথালমাস, আস্তে বল। ওয়ান গ্রাফে। ওয়ান গ্রাফেটা কি? লিড ল্যাগ বলতে দে, শোন। ওয়ান গ্রাফে হচ্ছে লিড ল্যাগ। নেক্সট কি? তারপর হচ্ছে ড্যাল রিম্পেল। ড্যাল রিম্পেলটা কি? Sclera. Upper sclera will be visible due to spasm of the upper eyelid. ঠিক আছে? নেক্সট হচ্ছে জফরে। জফরেটা কি? রিঙ্কলিং। হ্যাঁ, ফোরহেডে রিঙ্কলিং হবে না। বুঝা গেল? নেক্সট হচ্ছে মোবিয়াস। এম ফর অ্যাকোমোডেশন। ঠিক আছে? অ্যাকোমোডেশন টেস্ট কি করে করতে হয়? কি করতে হয়? না, বল, একজন বল। ফিঙ্গারটা কোথা থেকে নিয়ে আসবো? সাইড থেকে ফিঙ্গার নিয়ে আসবো? এইগুলো কিন্তু খুব জিজ্ঞেস করে, এবং মেডিসিনে এগুলো তোদের পড়তেই হবে। অ্যাকোমোডেশন টেস্ট কি করে করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, কোথায় ফিঙ্গার রাখবো, বা ওকে তাকাতে বলবো দূরে, ফিঙ্গার সামনে আছে, টেস্ট গুলো ঠিক মতো পারফর্ম না করলে কিন্তু জিরো। ঠিক আছে? দূরে তাকাতে বলবো, ফিঙ্গার, তারপর এখানে দেখতে বলবো। তুই যেটা বলছিস সেটা ভিজুয়াল অ্যাকুইটি, কিন্তু পেরিফেরাল ভিশন কতখানি আছে দেখার জন্য। অ্যাকোমোডেশন হচ্ছে তোর দূরে তাকাতে বলবো হঠাৎ, আর তারপর সাডেনলি এখানে তাকাতে বলবো ও পাচ্ছে কিনা, বা এটা দূরে নিয়ে যাব তারপর কাছে নিয়ে যাব, কনভার্জেন্স হচ্ছে কিনা দেখবো। দ্যাট ইজ অ্যাকোমোডেশন। এগুলো কিন্তু মেডিসিনে বই পড়ে পড়ে দেখতে হবে। হ্যাঁ, এগুলো আমার দেখানোর কথা না। তাহলে হয়ে গেল, এক নম্বর হচ্ছে ভন গ্রাফে, দ্যাট ইজ দ্য লিড ল্যাগ। ড্যাল রিম্পল হচ্ছে আপার স্ক্লেরা ভিজিবল ডিউ টু
স্প্যাজম অফ আপার আইলিড। নেক্সট হচ্ছে জফরে, এগুলো খুব কমনলি ভুল হয়, ভুলভাল হবে, একদম গাঁতিয়ে মুখস্থ করতে হবে, ঠিক আছে? জফরে পারলে নিউমোনিক্স করে নেবে, ঠিক আছে? জফরে হচ্ছে রিঙ্কলিং, হ্যাঁ, ইনএবিলিটি টু রিঙ্কল, ঠিক আছে, দ্য ফোরহেড। ওকে, নেক্সট হচ্ছে মোবিয়াস, এম ফর অ্যাকোমোডেশনস, ঠিক আছে? লাস্ট হচ্ছে স্টিলবার্গ, হচ্ছে স্টিয়ার লুক, ঠিক আছে? স্টিয়ার লুক। আর কিছু আছে? একদম পুরো মুখস্থ। আর আর থাইরয়েডে কি আছে? লিমনোড আলাদা করে তোদের একদিন দেখাতে হবে, যে কোনো পেশেন্টের লিমনোড আমি আলাদা করে দেখাবো একদিন, ঠিক আছে? নেক্সট ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন কি করবি? সিটি, যে কোনো থাইরয়েড সোয়েলিং এর প্রথম হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট করব। নেক্সট ইউএসজি করব না এফএনএসি করব আগে? ইউএসজি করব আগে, তারপর কেন করব আগে ইউএসজি এফএনএসি করব? হ্যাঁ, সলিড সোয়েলিং, সিস্টিক সোয়েলিং দেখবো। সিস্টিক সোয়েলিং এর মধ্যে কোনো সলিড কম্পোনেন্ট আছে কিনা সেটা দেখবো। সলিড কম্পোনেন্ট, যদি সলিড নিউরাল কম্পোনেন্ট থাকে, দ্যাট সিগনিফাইজ তোর ম্যালিগনেন্সি। হাইপোইকোইক লিশন, হাইপোইকোইক মানে কি? রেডিওলজি ক্লাস হয় না তোদের? আমরা ইউএসজি ইন রেসপেক্ট টু কিসের দেখি? ইউএসজি তে হাইপার ইকোইক, হাইপোইকোইক, অ্যানইকোইক, এগুলো কাদের বলে? কে পড়িয়েছে? হাইপোইকোইক এন্ড হাইপারিকোইক। হাইপারিকোইক মানে হোয়াইটিশ হবে, হোয়াইট, ঠিক আছে? হ্যাঁ, হাইপোইকোইক মানে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে? অ্যানিকোইক মানে হচ্ছে কোনো ক্যারেক্টার নেই, ঠিক আছে? সিস্টিক সোয়েলিং ইউজুয়ালি হাইপারিকোইক হতে পারে, হাইপোইকোইক হতে পারে। হাইপোইকোইক সোয়েলিং উইথ হাইপোইকোইক সিস্টিক সোয়েলিং উইথ সলিড কম্পোনেন্ট মানে হচ্ছে ম্যালিগনেন্সির চান্সেস বেশি। বোঝা গেল? তো আমি ইউএসজি করে আমি কোনো যে সিস্টিক সোয়েলিং আছে তার মধ্যে কোনো সলিড কম্পোনেন্ট আছে কিনা, তার ক্যারেক্টার কি, ঠিক আছে? হ্যাঁ, আমরা কি করে দেখি? তোর ইউএসজি যে থাইরয়েডের করি, হ্যাঁ, তাতে আমাদের ক্লাসিফিকেশন আছে টাইরয়েডস, ঠিক আছে? তো তাই সেই অনুযায়ী ক্লাসিফাই করি। হ্যাঁ, হাইপোইকোইক, হাইপারিকোইক, হ্যাঁ, লিম্ফ নোডস কিরকম আছে, হ্যাঁ, ওয়াল কিরকম আছে, ঠিক আছে? সলিড কম্পোনেন্ট আছে কি নেই, এক্সট্রানোডাল এক্সট্রা থাইরয়েডাল এক্সটেনশন আছে কি নেই, এগুলো দেখে আমরা ম্যালিগনেন্সি এন্ড বিনাইন ডিজিজ ডিফারেন্সিয়েট করি। বোঝা গেল? তো ইউএসজি আমি করে আমি দেখব যে আমি যে নডিউল বা তোর সোয়েলিংটা আমি আমার প্যালপেট করছি বা আমার মনে হচ্ছে এখানে সমস্যা আছে, সেইটার মধ্যে কি কি চেঞ্জেস আছে। মানে হাইপোইকোইক লিশন যদি হয়, সলিড হয়, তো আমি ওখানেই এফএনএসি করব। তাই আমরা আগে আমি ইউএসজি করে নেব, তারপর বাট দের ইজ নো থাম্ব রুল। আমি এফএনএসি আগে করতেই পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু
ইউএসজি আগে করে এফএনএসি করলে আমি টার্গেট নডিউল গুলোকে আইডেন্টিফাই করতে হবে যে এটাকে এফএনএসি তে আমি টার্গেট করব, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো ইম্প্যালপেবল যদি নডিউল থাকে তাকে আমি ইউএসজি গাইডেড এফএনএসি করতে পারি। ঠিক আছে, আমি ইউএসজি তে একটা নডিউল পাচ্ছি, সাসপেক্টেড নডিউল, কিন্তু প্যালপেট করে পাচ্ছি না, দ্যাট ইজ ইম্প্যালপেবল নডিউল। তো আমি সেটাকে কি করে এফএনএসি করব? ইউএসজি গাইডেড। বোঝা গেল? These are the advantage of doing USG on the first place, ঠিক আছে, বা বিফোর এফএনএসি। আর কি কি ইনভেস্টিগেশন করতে পারি? থাইরয়েড স্ক্যান কখন করব? না না, থাইরয়েড আমরা একটা পেশেন্ট করেছে তোর হাইপারথাইরয়েডিজম নিয়ে বা থাইরোটক্সিকোসিস ফিচার নিয়ে। আমি প্যালপেট করলাম, দেখলাম একটা নোডুল, সলিটারি থাইরয়েড নোডুল আছে, বা সামহাউ একটা মাল্টিনোডুলার গয়টার আছে, তার মধ্যে একটা ডমিনেন্ট নোডুল আছে। হ্যাঁ, মনে হচ্ছে এটা টক্সিক মাল্টিনোডুলার গয়টার বা সলিটারি থাইরয়েড নোডুল। ঠিক আছে, তো আমি তাকে প্রথমে থাইরয়েড ফাংশন টেস্ট করলাম। যেই থাইরয়েড ফাংশন টেস্ট করলাম, যেখানে টিএসএইচ কম এলো, below normal বা drastically reduced and T4 is increased, তার মানে কি হাইপারথাইরয়েডিজম আছে, I will go for কেন ইউএসজি এফএনএসি করব না? না, go for thyroid scan। কখনোই এফএনএসি ইউএসজি করব না, ঠিক আছে, will go for thyroid scan। এফএনএসি করতে গেলে কি হবে? স্পিলেজ হবে, স্পিলেজ হলে থাইরয়েড স্টর্ম হয়ে যাবে। তো আমি থাইরয়েড স্ক্যান করব। থাইরয়েড স্ক্যান করে কি আগের দিন দেখিয়েছিলাম, একটা থাইরয়েড স্ক্যানের এই দেখিয়েছিলাম যে আমি ডিফারেন্সিয়েট করব হট নোডুল, কোল্ড নোডুল, বা ডিফিউজ আপটেক আছে কিনা, সিঙ্গেল একটা আপটেক আছে কিনা, বা মাল্টি নোডুলার টক্সিক গয়টার আছে কিনা, ঠিক আছে, মাল্টিপল নোডুল হচ্ছে কিনা, সেগুলো আইডেন্টিফাই করব। আমি দেখলাম যে গ্রেভস ডিজিজ হচ্ছে, তাহলে আমি কি করব? আমি অ্যান্টি থাইরয়েড মেডিকেশন দেব। ঠিক আছে, টক্সিক মাল্টিনোডুলার গয়টার হয়েছে, আমি অ্যান্টি থাইরয়েড দেব, মেডিকেশন দেব। হ্যাঁ, টক্সিক তোর সলিটারি থাইরয়েড নোডুল আছে, টক্সিক সলিটারি নোডুল আছে, আমি অ্যান্টি থাইরয়েড মেডিকেশন দেব। ঘুমিয়েই পড়েছে। কি খেয়েছিস আজকে লাঞ্চে? নর্মাল। তো বোঝা গেল, আমি কখনোই এফএনএসি করব না। ইউএসজি করতে পারি, কিন্তু এফএনএসি করব না। ঠিক আছে, দিস ইজ দ্য প্রোটোকল। ভুল করে এফএনএসি বলে দিলে কিন্তু বিপদ হবে। যদি আমাদের ইউথাইরয়েড বা হাইপোথাইরয়েড স্টেট হয়, দেন আই উইল গো ফর ইউএসজি অ্যান্ড এফএনএসি। ঠিক আছে, বুঝতে পারছিস? ঘুম পেয়ে গেছে, ওরা ঘুমিয়ে পড়ে দেবে। কি এবার ছেড়ে দেবো? কি বলছিস? হ্যাঁ, আশা নিজের ওপর, যাওয়া আমার ওপর। হ্যাঁ, কি করবি 5 মিনিটে? আজকে ছেড়েই দেবো, কোনো অসুবিধা নেই। এখনো আমার কথা শেষ হয়নি, তারা ছাড়বো। কি আলোচনা হচ্ছে বল আমাকে। বোঝা গেল? এই জিনিসগুলো বোঝা গেল তো? এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো মাথায় না ঢুকলে পরীক্ষার সময় ভুল হবেই। এবং থাইরয়েড নিয়ে লং কোশ্চেন, শর্ট কোশ্চেন যে কোনো কিছু আসতে পারে। হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম এর ফ্লো চার্ট আলাদা, ম্যানেজমেন্ট আলাদা। রেডিও অ্যাক্টিভ আয়োডিন স্ক্যান একটা তো হাইপারথাইরয়েডিজম কর। আরে আর কোথায় কোথায় করতে পারি? যেটা তুই বলি, দাঁড়া, তুই যেটা বললি, মনে কর একটা থাইরয়েড ম্যালিগনেন্সি, কিছুদিন আগে একটা থাইরয়েড অপারেশন হলো, ঠিক আছে, তাকে আমি থাইরয়েড স্ক্যান করতে পাঠিয়েছি কলকাতাতে। কেন থাইরয়েড স্ক্যান করতে? নিজেদের মধ্যে কথা বলিস না।
থাইরয়েড স্ক্যান করতে কেন পাঠিয়েছি? আয়োডিন আপটেক দেখার জন্যই থাইরয়েড স্ক্যান করি, কিন্তু কেন করতে পাঠিয়েছি? গল্প করবি কি করে বুঝবি কি প্রশ্ন করছি? এটা ম্যালিগনেন্সি পেশেন্ট, তাকে আমি টোটাল থাইরয়েডটমি করেছি, তারপর থাইরয়েড তো এখানে আছে, আমি কেটে দিয়েছি, কেন মেটাস্টেজ থাকবে? একটা হচ্ছে আমি যে প্রথম কথা মনে কর ম্যালিগনেন্সি আছে, ঠিক আছে, এবার থাইরয়েড টিস্যু মানে আমি লেফট আউট করেছি কিনা সেটা একটা, ঠিক আছে, আমার যে টোটাল থাইরয়েডটমি করেছি তার মধ্যে হতেই পারে কোনো থাইরয়েড টিস্যু আমি লেফট আউট করে এসেছি। দ্বিতীয় কথা আর কি, ম্যালিগনেন্সি যদি হয় তাহলে কি লিম্ফ্যাটিক স্প্রেড তো হবেই, লিম্ফ্যাটিক স্প্রেড হবেই যদি মনে কর প্যাপিলারি সেল কার্সিনোমা হয়। প্যাপিলারি সেল কার্সিনোমার মোড অফ মেটাস্টাইজ কি? লিম্ফ্যাটিক স্প্রেড, ফলিকুলার সেলের হিমাটোজেনাস স্প্রেড, ঠিক আছে। তো প্যাপিলারি সেল কার্সিনোমা কমনলি তোর লিম্ফ্যাটিক স্প্রেড হতে পারে, তো লিম্ফ নোডে কোনো থাইরয়েড মাইক্রোমেটাস্টাইজ হতেই পারে, ঠিক আছে। তো আমি টোটাল থাইরয়েডটমির সাথে সাথে আমি তো লিম্ফ নোডও কি করেছি? ডিসেক্ট আউট করেছি, হ্যাঁ। সেন্ট্রাল গ্রুপ অফ লিম্ফ নোড তো থাইরয়েড বেরন করার সাথে সাথে সেন্ট্রাল গ্রুপ অফ লিম্ফ নোডসও চলে গেছে তো সাথে সাথে, বোঝা গেল? ডিসেক্ট আউট করেছি, হ্যাঁ। তো আমি থাইরয়েড স্ক্যান করতে গেলে আমি কি দেখব? যে কোনো আর থাইরয়েড টিস্যুর আপটেক আছে কিনা। যদি আপটেক থাকে তাহলে কি করব? হ্যাঁ, রেডিওথেরাপি দেব একটা, হ্যাঁ। তো একটা হচ্ছে স্ক্যান, রেডিও আইসোটোপ স্ক্যান বা রেডিও আয়োডিন স্ক্যান, আরেকটা হচ্ছে রেডিও আয়োডিন অ্যাবলেশন। যদি কোনো রেমনেন্ট টিস্যু থাকে তো আমি অ্যাবলেট করব। এই দুটো ডোজের মধ্যে ডিফারেন্স থাকে, স্ক্যানের জন্য আমরা কম ডোজে দিই আর অ্যাবলেশনের জন্য আমরা হায়ার ডোজে দিই। এই যে স্ক্যান করতে গেলে আমাদের কি করতে হবে? টোটাল থাইরয়েডটমি করে দিয়েছি, এবার পেশেন্টকে আমরা কি করব? টোটাল থাইরয়েড হরমোন আর নেই, তো আমি থাইরক্সিন দিতে হবে, এলট্রক্সিন দিচ্ছি ওকে, ঠিক আছে, এলট্রক্সিন দিচ্ছি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো করবে ভাইভাতে, এই কোশ্চেনগুলো করবে। এলট্রক্সিন দিচ্ছি, এবার এলট্রক্সিন কি ডোজে দিই আমরা? এমনি নর্মাল হাইপোথাইরয়েড হলে এলট্রক্সিন যে ডোজে দিই, আমরা টোটাল থাইরয়েডটমি ম্যালিগনেন্সির জন্য করার পরে এলট্রক্সিন কি ডোজে দেব? সাপ্রেসিভ ডোজে দেব। কি সাপ্রেসিভ ডোজ মানে কি? টিএসএইচ যেন একটা সার্টেন লেভেলের নিচে থাকে। কারণ কি? টিএসএইচ ইজ গ্রোথ হরমোন ফর থাইরয়েড সেলস, ঠিক আছে। যদি কোনো মাইক্রোমেটাস্টাসিস বা কিছু হয়ে থাকে, টিএসএইচ যদি বেশি থাকে তাহলে ওইখানে সেল পলিফারেট করবে। তো টিএসএইচ লেভেল আমরা সার্টেন একটা লেভেলের নিচে আমরা রাখার চেষ্টা করব। তাই জন্য আমরা প্রোফাইল্যাকটিক বা এমনি যে ডোজে আমরা দিই সেরকম না, আমরা সাপ্রেসিভ ডোজে দিতে হয়, যে টিএসএইচ লেভেল সার্টেন লেভেলের। বোঝা গেল? টোটাল থাইরয়েডটমি করেছি, আমাদের রিপ্লেনিশ করতে হবে থাইরয়েড হরমোন, তো সাপ্রেসিভ ডোজে দিই। নেক্সট হচ্ছে কি, এবার যেই রেডিও আয়োডিন স্ক্যান করতে যাবে পেশেন্ট, তো তাকে তুই কি করবি? থাইরয়েডের যে আমি মেডিকেশন দিচ্ছি এলট্রক্সিন, তো আমি কি করব? তাকে বলতে হবে যে আপনাকে অ্যাটলিস্ট 2 to 4 উইকের জন্য আপনার থাইরয়েড হরমোন, থাইরয়েডের যে ডোজ নিচ্ছেন সেটা বন্ধ করতে হবে। তার কারণ কি? টিএসএইচ লেভেলটা আমরা ম্যাক্সিমাইজ করতে হবে, না হলে আয়োডিন আপটেক হবে না। তুই আয়োডিন দিচ্ছিস, আয়োডিন আপটেক কেন হয়? টিএসএইচ লেভেল বেশি থাকে তার জন্য, মানে এমনি যে আমাদের কি আছে, টিএসএইচ লেভেল যদি নিচে নেমে যায়, টিএসএইচ লেভেল হাইপোথাইরয়েড যদি হয়, তাহলে কি তুই আয়োডিন যতই খাইয়ে যা, ওর কি থাইরয়েড হরমোন সিনথেসিস হবে? না, থাইরয়েড হরমোন সিনথেসিস হবে না, তাহলে
তোর টিএসএইচ লেভেলটা তোকে আবার বাড়াতে হবে। সাপ্রেসিভ ডোজে দিচ্ছিস, থাইরয়েড হরমোন স্টপ করে দিতে হবে, মেডিকেশন 2 to 4 উইকসের জন্য, তারপর থাইরয়েড স্ক্যান করতে হবে। বোঝা গেল? এই বেসিক জিনিসটা বুঝে নে, বইতে লেখা আছে, কিন্তু নিজে পড়ে বোঝাটা ডিফিকাল্ট, এই জন্য বলে দিলাম। ম্যালিগন্যান্সির ক্ষেত্রে এই জিনিসগুলো করতে হয়। ম্যালিগন্যান্সি হলো টোটাল থাইরয়েক্টমি করলি, তারপর থাইরয়েড হরমোন রিপ্লেনিশ করলি, অ্যান্ড পেশেন্টকে তোকে পাঠাতে হবে তোর থাইরয়েড স্ক্যানের জন্য। থাইরয়েড স্ক্যান করতে যাবি, তার আগে মেডিকেশন স্টপ করতে হবে। বুঝতে পারলি? মেডিকেশন স্টপ করতে হবে 2 to 4 উইক আগে, যাতে তোর টিএসএইচ লেভেল বাড়ে। তারপর তোর থাইরয়েড স্ক্যান করতে হবে। থাইরয়েড স্ক্যানে যদি আমার কোনো টিস্যু আসে, কোনো আপটেক হয়, তাহলে আমাকে অ্যাবলেট করতে হবে। আদারওয়াইজ সাপ্রেসিভ ডোজে থাইরক্সিন চলবে অ্যান্ড ফলো আপ করতে হবে। বোঝা গেল? দিস ইজ থাইরয়েড। আর কিছু কোশ্চেন আছে? বল। না, ডিটেলসে পড়ার কিছু নেই, তোদের যেটা লাগে স্টেপস এর জন্য না। স্টেপস তোদের কখনোই জিজ্ঞেস করবে না, পরীক্ষায় কোনোদিন স্টেপস জিজ্ঞেস করবে না। কিন্তু যেটা তোদের জিজ্ঞেস করবে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে টোটাল থাইরয়েক্টমি মানে কি, সাবটোটাল মানে কি, ঠিক আছে, হেমি থাইরয়েক্টমি মানে কি, ঠিক আছে, কতগুলো সার্জারি হতে পারে, ইসমাস্টেকটমি হয়, ঠিক আছে। টোটাল থাইরয়েক্টমিতে তোর কতখানি থাইরয়েড টিস্যু রাখতে হয়, সাবটোটালে নিয়ার টোটালে কতখানি রাখতে হয়, সাবটোটালে কতখানি রাখতে হয়। আমি কিন্তু এখনো পড়াশোনা শেষ করিনি, নিজেদের মধ্যে আলোচনা করবি না। ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করেছে, শোনার চেষ্টা কর, ঠিক আছে। সাবটোটালে কতখানি রাখবি, নিয়ার টোটালে কতখানি রাখবি, টোটাল মানে তো টোটাল কোনো কিছুই রাখছিস না, ঠিক আছে। হ্যাঁ, এগুলো আছে। কোন ল্যান্ডমার্ক গুলো ইম্পর্টেন্ট, লেকারেন্ট ল্যারিঞ্জিয়াল ল্যান্ডমার্ক ইম্পর্টেন্ট, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভের ল্যান্ডমার্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, কোন নার্ভ কি সাপ্লাই করে, ঠিক আছে। রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কোন কোন মাসেলসকে সাপ্লাই করে, এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ কিসে করে। হ্যাঁ, এবার পিকোথাইরয়েডের what is the picothyroid, what is the role of picothyroid? pitch of the voice, ঠিক আছে। হ্যাঁ, ভলিউম এন্ড পিচ অফ দ্য ভয়েস, ঠিক আছে। বোঝা গেল? তাহলে অল muscles supplied by the recurrent laryngeal nerves and sensory supply up to the below the vocal cord is supplied by the recurrent laryngeal nerve। আর সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভের দুটো ভাগ আছে, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। ইন্টারনাল আপ অ্যাবভ দ্য লেভেল অফ ভোকাল কর্ডে তো সেন্সরি সাপ্লাই করে, আর এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ সাপ্লাই অনলি সিঙ্গেল মাসল, ক্রিকোথাইরয়েড, ঠিক আছে। বোঝা গেল? দ্বিতীয় কথা হচ্ছে যে রেকারেন্ট প্যালসিতে কি কি পজিশনে ভোকাল কর্ড থাকবে, ইউনিল্যাটারাল প্যালসিতে কিরকম থাকবে, বাইল্যাটারাল প্যালসিতে কিরকম থাকবে, ইএনটিতে পড়ছিস, এগুলো ভালো করে জানতে হবে। হ্যাঁ, আর থাইরয়েডের যে সার্জারি গুলো, কতখানি টিস্যু রাখবি, হ্যাঁ, এক একটা বইতে বিভিন্ন রকম আছে, স্ট্যান্ডার্ডাইজ বইতে দেখবি কতখানি থাকে, ঠিক আছে। সাবটোটাল কাকে বলে, নিয়ার টোটাল কাকে বলে, মেনলি এগুলো আছে। এগুলো তোর সব মহল্লাল সাহার যে কোশ্চেন আনসার ফরম্যাটে সেখানে সবকিছু লেখা আছে। এগুলো মুখস্থর জিনিস, বোঝার জিনিস না, এগুলো আমি পড়াচ্ছি না, এগুলো পড়বি না। আর কিছু থাইরয়েডের প্রশ্ন আছে? আর প্যারাথাইরয়েড কি করে আইডেন্টিফাই করবে? এখানে আরে প্যারাথাইরয়েড রিলেটেড দুটো প্রশ্ন হয়। একটা হচ্ছে প্যারাথাইরয়েডের এমব্রায়োলজি, ঠিক আছে, কোন আর্টস থেকে কোন প্যারাথাইরয়েড অ্যারাইজ করেছে। ঠিক আছে, এবার বল সুপিরিয়রটা ফোর্থ, হ্যাঁ, ইনফিরিয়রটা থার্ড, ঠিক আছে। সুপিরিয়র এর সাথে আর কি কি ডেভেলপমেন্ট হয়?
এখানে হচ্ছে বোঝার প্রশ্ন, ঠিক আছে? মুখস্থ করলে তো ভুলে যাবি। একটপিক লোকেশন হয় প্যারাথাইরয়েডের, ঠিক আছে? বুঝা গেল? ইনফিরিয়ার প্যারাথাইরয়েডের একটপিক লোকেশন মোস্ট কমন না সুপিরিয়ার প্যারাথাইরয়েডের মোস্ট কমন? জানিস না, থাইরয়েডই পড়িস না কেন? যদি মানে মনে কর তুই কোনোদিন পড়িসনি বা তোর বইতেও লেখা নেই, কিন্তু তোর মনে হয় কি? আমি সেটাই জিজ্ঞেস করছি। ইনফিরিয়ার প্যারাথাইরয়েড এন্ড থাইমাস তোর থার্ড ব্রেঙ্কিয়াল আর্চ থেকে তৈরি হয়, and it descend down to the neck, ঠিক আছে? থাইমাসও ডিসেন্ড ডাউন করছে and it brings or drag the inferior thyroid to the neck, ঠিক আছে? তো যার ডিসেন্ট অনেক বেশি তার একটপিক লোকেশন অনেক বেশি, এদিক ওদিক চলে যাওয়ার সম্ভাবনা বেশি। সুপিরিয়র প্যারাথাইরয়েড ফোর আর্চ থেকে করছে, স্লাইড ডিসেন্ট করে, তো ওর এদিক ওদিক হবে না, কনস্ট্যান্ট পজিশন হয়। বেলি ল্যাবে লেখা আছে, এই জন্যই তোদের বলছি, বেলি ল্যাবে লেখা আছে, তো কনস্ট্যান্ট, তো এটা জানতে হবে। তো সুপিরিয়র থাইরয়েড ইউজুয়ালি কনস্ট্যান্ট ইন পজিশন থাকে, বাট ইনফিরিয়র থাইরয়েডের মাল্টিপল একটপিক লোকেশনস হতে পারে, কারণ ওর ডিসেন্ট অনেক বেশি। এবার সুপিরিয়র থাইরয়েডের সাথে আর কি কি অ্যারাইজ করে? প্যারাফলিকুলার সি সেল অফ থাইরয়েড কোথা থেকে অ্যারাইজ করে? তো নিউরাল ক্রেস্ট অরিজিন আল্টিমোব্যানক্রিয়াল বডি, এন্ড আল্টিমোব্যানক্রিয়াল বডির কোন আর্চ থেকে অ্যারাইজ করে? বল বল। যেটা পারবে না অন্যদিকে মুখ ঘুরিয়ে নেবে, আর যেটা পারবে হাই হাই করে বলবে। হ্যাঁ, ফোর্থ আর্চ না, থার্ড আর্চ থেকে তৈরি হয়, ঠিক আছে? হ্যাঁ, আল্টিমোব্যানক্রিয়াল থার্ড আর্চ, ফোর্থ আর্চ থেকে থাইমাস এন্ড ইনফিরিয়র থাইরয়েড, বোঝা গেল? আর থার্ড আর্চ থেকে কি হয়? এবার যদি ল্যাটারাল পার্ট অফ দ্য থাইরয়েড কোথা থেকে অ্যাপিয়ার করে? কি? তো ল্যাটারাল পার্ট অফ দ্য থাইরয়েড, থাইরয়েড অ্যাজ আ ডাইভার্টিকুলাম তো ডিসেন্ড করে, ঠিক আছে? যখন তোর থাইরোগ্লোসাল ট্র্যাক্ট মানে ডাক্ট ডিসেন্ড করছে ফোরামেন সিরকাম থেকে, there is thyroid diverticulum that is called medial thyroid annulge. Lateral thyroid annulge কোথা থেকে আসে? It is arise from the third arch, ঠিক আছে? And it brings the ultimobranchial body with it, the neural crest origin. So neural crest এটা পেরিফেরি বা নোটোকর্ডের রেমনেন্ট থেকে আসে, from laterally, ঠিক আছে? এটা থাইরয়েডের মধ্যেই থাকে না, থাইরয়েডে মাইগ্রেট করে। ভাবতে পারছিস যে নিউরাল ক্রেস্ট আসছে কোথা থেকে? থাইরয়েড তো এখান থেকে ডিসেন্ড করছে, বাট ল্যাটারাল যে থাইরয়েডের যে লোব আছে তার যে ল্যাটারাল পার্ট সেটা বাইরে থেকে আসছে, ফ্রম থার্ড আর্চ, বোঝা গেল? এমব্রায়োলজিও শেষ, আর কিছু? ওইখান থেকে আসে, মানে থার্ড আর্চেরই তো পাউচ নালে স্যাক নালে এই কিছু একটা, এই বোঝা গেল? আর কি? প্যারাথাইরয়েডের লোকেশন কোথায় কোথায়, তুই সার্জারির সময় প্যারাথাইরয়েডের লোকেশন কোথায় পাবি, ঠিক আছে? হ্যাঁ, কোথায় কোথায় তোর লেকারেল ল্যারিঞ্জিয়াল নার্ভ আইডেন্টিফাই করতে পারি, খুব এগুলো খুব কমন কোশ্চেন আছে, এগুলো তুই কোশ্চেন আনসারে দেখবি। প্যারাথাইরয়েডিজমের যে কোশ্চেন গুলো প্রাইমারি সেকেন্ডারি এগুলো তোর থিওরিতে আসবে, এগুলো তো প্র্যাকটিক্যালে আসবে না, এগুলো থিওরির জন্য পড়তে হবে। থাইরয়েড তো প্র্যাকটিক্যালে আসবে, বোঝা গেল? থিওরি তো তোর যে কোনো কিছু আসতে পারে, পা থেকে মাথা পর্যন্ত যা কিছু তোর আসতে পারে, ঠিক আছে? আর কিছু বল। তোর থাইরয়েড হরমোন, তোর থাইরয়েড হরমোন তো এমনি সার্কুলেট করে না, বাইন্ডিং প্রোটিনস আছে। কি কি বাইন্ডিং প্রোটিনস আছে? এক হচ্ছে
অ্যালবুমিন, 2 নম্বর হচ্ছে প্রি অ্যালবুমিন, 3 নম্বর হচ্ছে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন। ঠিক আছে, তো আমাদের যখন মানে প্রেগনেন্সি যখন হয় তখন কি হয়, তখন যেহেতু প্রোজেস্টেরন সিক্রেশন হয় তার জন্য লিভারে প্রোটিন সিক্রেশনও বেড়ে যায়, প্রোটিন সিনথেসিস বেড়ে যায়। তো থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনস, অ্যালবুমিনস, প্রি অ্যালবুমিনস এগুলো ইনক্রিজ করে। বোঝা গেল? এবার শুধু এগুলো না, ফাইব্রোনোজেন বেড়ে যায়, ট্রান্সফেরিন বেড়ে যায়, এই সব বাইন্ডিং প্রোটিন যেগুলো লিভার সিনথেসিস করে সব বেড়ে যায়। তোর প্রেগনেন্সিতে কেন তোর ডিবিটি চান্সেস বেশি থাকে, কারণ তোর ক্লটিং ফ্যাক্টরসও সিনথেসিস হয়। ঠিক আছে, হ্যাঁ। তো যখন এই বাইন্ডিং প্রোটিনস গুলো বেড়ে যাবে তখন কি হবে, কি হবে? হ্যাঁ, কেন হয় না? কারণ প্রেগনেন্সিতে তোর আমাদের রিকোয়ারমেন্টও বাড়ে, তোর থাইরয়েড হরমোন সিনথেসিসও বেশি হয়। বোঝা গেল? হ্যাঁ, গ্লোবিউলিনস বাড়ছে যেমন সিনথেসিসও বেশি হয়, তো ফলে এই দুটো ইকুইলিব্রিয়ামে থাকে, তাই জন্য কোনো টক্সিক ফিচার দেখা যায় না। যদি যদি গ্লোবিউলিনস গুলো বাড়তো আর যদি ফ্রি হরমোন কমে যেত, মানে গ্লোবিউলিনস বাড়ছে, যতখানি ফ্রি হরমোন সিনথেসিস হয়েছিল কিছুটা বাইন্ডিং হলো, বাকি ফ্রি হরমোন থাকলো। ঠিক আছে, এবার গ্লোবিউলিনস বাড়লে কি ফ্রি হরমোন কমে যাওয়ার কথা, কিন্তু সেটা বাড়ে না, কারণ যেহেতু রিকোয়ারমেন্ট বাড়ে থাইরয়েড হরমোনও বাড়ে। বোঝা গেল? তো এটা ব্যালেন্স করে। বুঝতে পারলি? আর আরেকটা কি পয়েন্ট ছিল, লাস্টেরটা বলি। লিভার ডিজিজে শোন, লিভার ডিজিজ সিএলডি যেটা হয় এটুকু জেনে রাখবি, সিনথেটিক ফাংশন অফ লিভার, মানে অ্যালবুমিন সিক্রেশন, তারপর পিটি আয়নার যে ডিরেজ হয়, সিএলডির লেট ফিচার। ঠিক আছে, অ্যাসাইটিস তুই দেখেছিস, অ্যাসাইটিস হয়ে রয়েছে পেশেন্ট, মানে ডিকম্পেনসেট করছে সেই সময় হয়। হ্যাঁ, লিভারের সিনথেটিক ফাংশন একদম শেষে গিয়ে নষ্ট হয়। তুই দেখবি না একটা সিএলডি পেশেন্ট তোর অ্যাসাইটিস নিয়ে, আরডি পেশেন্ট অ্যাসাইটিস নিয়ে ঘুরছে, ঠিক আছে, বা পিটিআইনার ডিরেঞ্জড হয়ে রয়েছে, কারণ সিনথেটিক ফাংশন একদম লাস্টে গিয়ে ডিরেঞ্জ হয়। ঠিক আছে, তো কি হয় তার জন্য, তোর নর্মাল যে গ্লোবিউলিন অ্যালবুমিন যা সিনথেসিস হচ্ছে সেগুলো হ্যাম্পার করে না, সেগুলো ইম্পেয়ার্ড হয় না। বোঝা গেল? তো তার জন্য তোর হরমোন ব্যালেন্সের কোনো সমস্যা হয় না। আর বডির সবসময় একটা ফিডব্যাক মেকানিজম থাকে, যে কোনো, যেমন আয়রন, আয়রন তোর মানে তুই আয়রন সারা দিনে মনে কর 1 গ্রাম পার ডে আমাদের ডেইলি রিকোয়ারমেন্টস আছে। হ্যাঁ, তো ইন্টেস্টিনে আমাদের সেন্সিং সেল আছে, যদি পড়িস হ্যারিসন পড়িস আয়রন মেটাবলিজম, দেখবি যে কি করে সেন্সিং হয়। বিভিন্ন রকম প্রোটিনস আছে, হেপসিডিন, এই সব প্রোটিনস আছে যেগুলো সেন্স করে যে বডিতে কতখানি আয়রন স্টোর আছে, কতখানি রিকোয়ারমেন্ট আছে, সেই অনুযায়ী অ্যাবজর্পশন বাড়ায় কমায়। একটা অ্যানিমিয়া পেশেন্টের যতখানি অ্যাবজর্পশন হবে তোর ততখানি হবে না, তোর অনেক কম হবে, কারণ তোর অ্যানিমিয়া নেই। যার অ্যানিমিয়া আছে তার অনেক বেশি অ্যাবজর্পশন হবে। তো বডির থাইরয়েড হরমোনও সেইভাবে তোর রেগুলেটেড হয়, যদি রিকোয়ারমেন্ট বেশি হয় তো সিনথেসিস বাড়বে, যদি রিকোয়ারমেন্ট কম হয় তো তোর সিনথেসিস কমে যাবে। বোঝা গেল? হ্যাঁ, যদি রিকোয়ারমেন্ট বেশি হয় টিএসএইচ বাড়বে, হাইপোথ্যালামাস সেন্স করবে, টিএসএইচ বাড়বে, তো থাইরয়েড হরমোনও বাড়বে। আর কিছু কোশ্চেন? কি রে, পড়াশোনা করছিস? করছিস না? পড়াশোনা করছেন বলে জিজ্ঞেস করে লজ্জা দেবেন না। 106 জন আমার গ্রুপে জয়েন করেছে দেখলাম। ঠিক আছে, হ্যাঁ, এরপরে যদি কোনো হার্নিয়ার কেস একটা পোস্ট করেছিলাম, নিয়েছিলি? দেখেছিলি কেস? দেখিস নি?